ভালোই লাগবে গরমে আগুনের পাশে ভালোই খুব আনন্দ। তারপরে আবার গাছপালা আছে আছে। ওর নাম বিদ্যানন্দ। ভালোই তো বর্ধমান থেকে ঘুরে আসি না মুড়ি খাচ্ছে প্রসাদ খেয়েছি তারপর কি আমি প্রথমেই জানতে চাইবো যে মহারাজের সূত্রটা কোথা থেকে আর কি শুরু হলো, মানে মহারাজ ব্রহ্মচারী বাবাকেই বা কি বলেছেন, প্রমিত বাবুকেই বা কি বলেছেন, যে কী নিয়ে কাজ, বা আমাকে তার সঙ্গে যে যুক্ত করবেন, কারণ আমাকে তো সরাসরি কিছু লেখেননি, আমাকে লিখেছেন প্রমিত বাবু আমার সঙ্গে কথা বলবে। তো প্রমিত আমাকে জানিয়েছে যে স্বনির্ভর প্রকল্প, শিক্ষা ব্যবস্থা এইসব নিয়ে যে ভাবনাগুলো আছে। তো আমি এখন জানতে চাইছি আগে যে উনি মানে মহারাজ আপনাদের কি জানিয়েছেন, বা আপনাদের কীভাবে, বা আপনারা আমাকে কীভাবে চাইছেন। প্রথমে আমি বলবো প্রমিতবাবু প্রথমে বললে বলে ভালো হয়, এটা প্রমিতবাবুই যে সূত্রধর বলা যেতে পারে। তা প্রমিত আমাকে যা বলেছে সেটা মোটামুটি আমি যা বুঝেছি যে আমাদের যেটা মহারাজের যে শিক্ষা, শিশু শিক্ষা বা ইন জেনারেল মায়েদের অবস্থা, এই নিয়ে তো মহারাজের ভাবনা আছে, এবং সেই জায়গাগুলো যে এখন খুবই একটা দুঃখজনক অবস্থায় রয়েছে, সেটাকে কী করে বেটারমেন্ট করা যায় সেটা নিয়ে ভাবতে বলেছেন আর কি। এবারে প্রমিতবাবুও যেটা পড়াশোনা নানান দিকে পড়ে যেটা নিয়ে ভাবছেন, তার মধ্যে স্বনির্ভর প্রকল্প মায়েদের, এবং সেটা নিয়ে প্রথম চাইছেন যে কাজ শুরু হোক, পরে শিশু শিক্ষা এবং তারপরে শিক্ষাটাকে আরও অগ্রসর করে নিয়ে যতটা দেওয়া যায় সেটা নিয়ে ভাবা হবে। অবশ্যই সেটার জন্য অনেক ইনফ্রাস্ট্রাকচার লাগে, তুলনামূলকভাবে স্বনির্ভর প্রকল্পে হয়তো কম লাগে, সেই জন্য এটার কথা ভাবা হচ্ছে। তো আমি এইটাই জানতে চাই যে মহারাজ কি, মানে আপনাদের কাছে সেই বিষয়ে কি, তার কি ধারণাটা আছে। আমি এই বিষয়টি ছোটো করে বলে দিই। আমি একটি কর্মশিক্ষামূলক প্রতিষ্ঠানের সঙ্গেই যুক্ত, পড়ানোর ক্ষেত্রে আমি যুক্ত গত 6-7 বছর ধরেই, এবং আমি নাম করছি না, মানে বাংলার প্রথম 2-3টি প্রতিষ্ঠানের মধ্যে আমি কাজ করেছি এবং এখনও সেখানে আছি। কিন্তু আমি সেখানকার মানে শূন্যতার জায়গায় বলতে চাইবো, দেখেছি যে সম্পূর্ণ টাকার বিনিময়ে কিছু ছেলে মেয়েকে লোটা হচ্ছে, একদম বাংলায় যাকে আমরা বলি, এবং তার কোনো কাজ নেই, এবং সেই ছেলে মেয়েগুলি বাজারে বেরিয়ে গিয়ে অন্য বিভিন্ন জীবনে যেতে বাধ্য হচ্ছে। তাই মহারাজের সঙ্গে একবার আলোচনায় আসার চেষ্টা করেছিলাম যে এর কি কিছু বিকল্প ব্যবস্থা হয়নি। তখন তিনি আমাদের অনুপ্রাণিত করেছিলেন যে হয় যেভাবে আমরা ভারততত্ত্বের আলোয় জ্ঞান ও বিজ্ঞান এবং দর্শন তাকে যদি নিয়ে আসতে পারি আমাদের মূল শিক্ষা ব্যবস্থা, এবং সেই ব্যবস্থায় তখন হয়ে উঠবে আমাদের সম্পূর্ণ প্রধান শিক্ষা ব্যবস্থা। এটা হলেই
তাহলে পরবর্তী পদক্ষেপ সম্ভব। এর পরের জিজ্ঞাসা আমার ছিল যে সেক্ষেত্রে তাহলে শিক্ষার পর কি, কারণ সব ছেলেমেয়ে আমাদের ঘরে তো ঘর চালাতে হয়, সেভাবে সবাই আমরা আশ্রমিক হতে পারি না। তো তখন মহারাজ আমাদের সেই একটা পথ দেখিয়েছিলেন। উনি বলেছিলেন যে যদি আমরা এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে স্বনির্ভর প্রকল্পকে আমরা একই সূত্রে রাখতে পারি, তাহলে হয়তো আমরা যে পথে চিন্তা করছি এগোতে পারি। এইখান থেকেই প্রাথমিক আলোচনা, এবং সেখান থেকে একটি সিদ্ধান্ত উঠে আসে, ঠিক যেভাবে আজিমগঞ্জে আমাদের একটি ন্যাচারোপ্যাথি সেন্টার চলছে, সেইভাবে যদি আমরা পলতাগড় কেন্দ্রিক একটি কর্মসংস্থান, একটি উদ্যোগের ব্যবস্থা করতে পারি মূলত, সেই দিয়ে আমাদের কাজ শুরু হতে পারে। এবং তখন মহারাজ আমাকে একটি পথ দেখান। তিনি বলেন যে কেননা এরকম আমরা করি যে একটি নারী স্বনির্ভর কেন্দ্র, যেখানে তারা নিজের হাতের কাজ করবেন, এইটা দিয়ে আমরা কেমন শুরু করি। কারণ তার আগে যে শিক্ষা ব্যবস্থা, এটা অনেক বড় প্রসেস, করতে সময় লাগবে, অনেকের আমাদের মতামত লেখালেখির ব্যাপার, তো ওটা সময় সাপেক্ষ। কিন্তু এই কাজটি দিয়ে আমরা প্রাথমিক শুরুটা করি, সেইখান থেকেই মূল চিন্তাভাবনা শুরু। এইবার তারপর আমার সঙ্গে যোগাযোগ হয় ম্যাডামের, আমরা প্রাথমিক কিছু আলোচনা করি। আজকে আমরা জামায়াত হয়েছি আশ্রম, সেই কাজ কীভাবে শুরু করা যায়। আমাদের মায়েরাও আজকে এসেছেন, আমরা সেখানে শুনবো তারা কী চাইছেন, আমরা কিছুটা বলবো আমরা কী ভাবছি। এইভাবে আমাদের আজকে সূত্রপাত হোক কাজ। কাকিমা তো ওখানে না, আজকে কালকে অর্বসান কথা হয়েছে। হ্যাঁ বলছি এই সবই আগে অঙ্কার ওরা এলে আমরা আমার নাম রিদ্ধা, আমি ট্যালি শিখতে চাই, আর ওটা আমার কমার্সের রিলেটেড ভালোই হবে, আমাদের পরে ওটা কাজে লাগতে পারে, আর আমার এটা শিখতে যাওয়া ভালো। তুমি কি কমার্স নিয়ে করছো? আর তুমি এখন কোন ইয়ারে আছো? আমি সেকেন্ড ইয়ার। খুব ভালো, হ্যাঁ তাহলে তো তোমার ট্যালি খুবই ভালো কাজে লাগবে। পরিষ্কার হিসেব রাখার ব্যবস্থাটা কম্পিউটারে শেখাটা হচ্ছে না, আমি এখানে বলি এটা দুটো ভাগ আছে, একটা হচ্ছে খাতা লেখা আর একটা হচ্ছে ট্যাক্স প্ল্যানিং, যেটা ম্যাডাম ট্যাক্স প্ল্যানিংটা আমরা করবো, ওটা একটা বিশেষ প্রফেশনালদের কাজ। আমরা যেটা শিখবো যারা একেবারেই ব্যাকগ্রাউন্ডের নয়, তারা হচ্ছে কী করে খাতাটা লিখবো ব্যবসার জন্য। আমি একটা স্বনির্ভর প্রকল্প করে রোজগার করছি, আমার তো একটা খাতা রাখতে হবে, সেই খাতা কী করে লিখবো। আর দুই হচ্ছে সেই খাতার থেকে যতটুকু রাজকর আমায় দিতে হচ্ছে, যদি দিতে হয়, তার হিসাবটা কী করে সরকারের কাছে পৌঁছে, এইটুকু। সে তার বাইরে কিছু না, সেটা একটা অনেক এই দুটোই জিনিস। ট্যালিটা শিখে নিলে সেই কাজটা যেহেতু আপনি নিজেই করতে পারবেন, তো ঘরে বসে রোজগারের হচ্ছে ভালো সুবিধে মেয়েদের পক্ষে। আমি এই জন্যে বলি, কারণ মেয়েরা ধরুন সংসার করে তো করবে, আমি সেইটা ধরে নিয়েই করছি যে সে তো সংসারটা সামলে কাজটা করবে, তো যে কাজটা এইটার জন্য কোনো সময়ের বাধা ধরা নেই, সে নিজের ঘরের নিজের সামলে করে নিতে পারবে। অন্য কাজগুলো যেরকম এমব্রয়ডারির কাজ বলছি, সেও যেরকম ঘরের কাজ করে নিয়ে এমব্রয়ডারিটা যেটুকু শিখলো, মেটেরিয়ালও যদি আশ্রম এই করে আমি জানি না, সেটা পরে এরা কথা বলে দেখবে যে কীভাবে এই কাজটা করবে। যে ওই হাতের কাজের যে কাজগুলো, সে বড়ি দেওয়াই হোক, এমব্রয়ডারি করাই হোক, ধূপকাঠি বানানো হোক, যেটা আমরা জানি না যেটা এরপরে কোন পর্যায়ে আমরা এটা ডেভেলপ করতে পারবো। যখন ডেভেলপ, সেটা যেভাবে ডেভেলপ হবে, যারা লোকাল মানুষ আছেন তারা এগুলো খুব ভালোভাবেই মানে তার এটা সুফলটা পেতে পারবে না। সেলাই, ট্যালি এবং যা বড়ি বানানো, যেগুলো আমাদের মায়েরা করবেন না, সেটাও শিখতে চাই। আমি সেলাই, এমব্রয়ডারি, মেশিন বা বড়ি দেওয়া, আলপনা দেওয়া ইন্টারেস্ট। আর কোনো শেখালে আমি শিখতে আগ্রহী। নমস্কার, আমি পামেলা, আমি এসেছি উত্তরপাড়া থেকে। আমি ট্যালি শেখার ব্যাপারে আগ্রহী। আলপনা দেওয়া শিখতে চাই। আমি চন্দননগর থেকে আসছি। আমি ট্যালির কাজ করতে একটু উৎসাহী, যদিও আমার সেইভাবে কোনো প্রশিক্ষণ বা কিছু জানা নেই বিষয়টা, তবে শেখালে চেষ্টা করবো শিখে নিতে, এবং যদি সেরকম সুযোগ থাকে তাহলে কাজ করতে। ধূপের ব্যাপারটা শিখতে চাই, কারণ প্রত্যেকটা বাড়িতেই এখন ধূপ ব্যবহার হয় সকাল সন্ধ্যে, আর ধূপের চাহিদাও রয়েছে, যার জন্য ধূপের ব্যবহারটা শিখতে চাই। ব্যাপারটা যে একটা আমার এখানে বাঁশের দাম বেশি না, তাহলে বাঁশ কিনলাম, কতটা পিস পিস করে একটা টিম আছে সে বাঁশটা কেটে দিল, বা আমরা লাগিয়ে কেটে নিলাম, মেয়েদের পক্ষে তো এবার পিস পিস করে কতটা লাগবে করে নিলাম। একটা টিম সে তারা ওইটা ছুটতে লাগলো, একটা টিম সেটা দুধটা বানাতে লাগলো, একজন প্যাকেট করতে লাগলো, আর একটা টিম মার্কেটে গেল। তাহলে তো এই ভাগ ভাগ করে যে পেমেন্টটা হবে সেটা করলে কিন্তু আয় রোজগারটাও ভালো হবে, আর সেলসটাও বেশি হবে, প্রোডাক্টটাও বেশি হবে। এইরকম করলে কিন্তু মানে উনি বলতে চাইছে যে প্রোডাক্টটার শুরু থেকে
হচ্ছে সবটাই যদি এখানেই করা হয়, এটা দুটো অপশান আছে। ধূপকাঠি তৈরির কিন্তু এরম অপশানও আছে যে যারা ধূপকাঠিটা কিনবে তারা সমস্ত মেটেরিয়ালগুলো তোমায় দিয়ে গেলে তুমি খালি রোল করবে, তাহলে তো অবশ্যই আয়টা কম হবে, মানে তারা শুধু মজুরি দিয়ে বাকি সবটা কিনে নিতে পারে। উনি যেটা বলছেন তার একদম গোড়া থেকে শেষ অবধি সমস্ত নিজের হাতে করা হলো, তাতে অবশ্যই লাভের পরিমাণটা অনেক বেশি। দেখবেন যারা ইনভলভ আছে এই কাজটার সঙ্গে তারা একটু আয়ের মুখ দেখতে পাবেন, ভালো আয়ের মুখ। ওখানে আপনারা ওই আপনি বলছিলেন ডোকরা করেন? হ্যাঁ, আমরা তো ডোকরা, তার মানে আমরা 1996 সালে দল করেছিলাম, 97 সালে আমরা ট্রেনিং পেয়েছিলাম, চুচড়া খাতিনা মোড়ে ট্রেনিং পেয়েছিলাম। 98 সাল থেকে আমরা কল্যাণী SIPRটিতে ফার্স্ট অর্ডার পাই। ট্রেনিং সেন্টার যে ইনস্টিটিউট একটা আছে সরকারি, সেখানে আমরা ফার্স্ট অর্ডার পাই। ওখানে আমাদের 15 দিন অন্তর 500 পিস করে ব্যাগ নিত, তা ওটা ভায়া হয়ে যেত আর একটা মানে দল হয়ে যেত। তারপরে ডাইরেক্ট আমরা আস্তে আস্তে বাইরে বেরোতে যে, তখন তো বাইরে বেরোনো মানে অনেক বিপদও ছিল, অনেক খারাপ কথা মন্তব্য করেছে। যখন আমরা প্রতিষ্ঠিত হয়ে বাড়িতে এলাম, আমরা মেশিন পেলাম, মানে আমাদের স্টাইপেন্ডের পয়সা থেকে মেশিনের পয়সা রেখে দিতেন। আমরা যখন মেশিন সেলাই শিখে বেরোলাম 6 মাস পরে, তখনই আমাদের স্টাইপেন্ডের পয়সা থেকে একটা মেশিন কিনে দিয়েছিলাম। সেইটাই আমরা 10 জনে মিলে করতাম, মানে আমার বাড়ি হয়তো 1 মাস মেশিন থাকতো, এরকম ঘুরে ঘুরে করতাম। তারপরে আমরা হয়তো সরকারের কাছ থেকে একটা আবেদন করেছিলাম যে আমরা এটা করতে চাই, আমাদের একটু খাস জায়গায় বিল্ডিং করার জন্য। তা সরকার আমাদেরকে একটা খাস জায়গায় বিল্ডিং করে দিয়েছে। সেখানে আমাদের হয় না যে 10 জন মেয়ে 10টা মেশিন আছে, অসুবিধা, মানে 10 জন নড়াচড়া করার জায়গা। তার জন্য আমরা আবার বাড়িতে এক্সট্রা করে একটা করে মেশিন নিয়ে আসা হয়েছে, যে আমরা এখানে কোনো জায়গায় অর্ডার পেলে স্যাম্পেল বানিয়ে নিয়ে টেন্ডারে ফেলতে হবে, মানে কালকের মধ্যে টেন্ডার ফেলতে হবে পুরুলিয়া। তাহলে আমাকে আজকের মধ্যে স্যাম্পেলটা তৈরি করে রাত্রিবেলা মিল চাপতে হবে, তারপর পুরুলিয়া চলে যায়, সকাল ভোরবেলা নাবি, টেন্ডারে চিঠি ফেলে আবার ব্যাক করে আসতে হবে বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, এইরকম দূর দূর জায়গা, বা আমার লোকাল হুগলিতেও পাই, তা সেটাই করি আমরা। আচ্ছা, ডোকরা এখনও তো করেন নাকি? না, ডোকরাটা উঠে গিয়ে 2000 সালে SGS হয়েছে, স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা হলো। তারপরে 11-12 সালে হলো NRLM, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, এটাই এখন চলছে। যদি ফাস্টফুডের কোনো কিছু শেখাতে পারেন ও তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, সত্যি তুমি এত ভালো রান্না করো, তোমাকে রান্নাই শিখিয়ে দেওয়া উচিত। ও বড়ি করা শিখিয়ে দেবে মানুষকে এখানে, আর ওকে ফাস্টফুড শিখিয়ে দেবে। ফাস্টফুড শেখাবে, আগ্রহী। হ্যাঁ, এটা কিন্তু খুব মানে একটা মানে মূল্যবান দিক, কারণ এখন ফাস্টফুড শুধু নয়, হোম ডেলিভারি, মানে মানুষ এত বেশি অন্যের ওপর নির্ভর রান্নার বিষয়, এটা কিন্তু সত্যি আপনার পক্ষে একটা খুব ভালো অপশান, যেহেতু আপনি ভালো রান্না করেন। যে আপনি প্র্যাকটিক্যালি বললেন যে কোনো খাবার জিনিস তৈরি করলে লোকের যেটা প্রথমেই তার কোয়ালিটি সম্বন্ধে প্রশ্ন হবে। আচারের ক্ষেত্রে যেমন তারা জলের প্রশ্ন তুলছে, সব ক্ষেত্রেই তুলবে, বড়ির ক্ষেত্রেও তুলবে, ডালটা কাতে কিসে ভিজিয়েছো, হ্যাঁ কিসে মেশিনে বেটেছো, এই যে মানে প্র্যাকটিক্যালি কাজটা করতে গেলে তবে তো বোঝা যায় যে সেখানে কি কি সমস্যা আসতে পারে। আমার মহারাজের কথাও সেটাই, মহারাজও বলে এটা দেখে মনে হয় অনেক কিছু শিখে, এটা ভাববি না, ভাববি শিখতে পারি না, আরও শিখ। মহারাজ এটাই বলে, সেটা যদি তোর মনের মধ্যে থাকে তবে তুই বড় হতে পারবি, মানে আরও শিখবো, আরও আগ্রহ থাকলে সেটাই, ফিনিশিং কোনোদিন শেষ হয় না, সেটাই। আমি আগে এমব্রয়ডারি করতাম, কিন্তু চোখের সমস্যার জন্য ওটা বন্ধ করেছি। এমনি আলপনা দিতে আমি খুব ভালোবাসি, তত্ত্ব সাজাতেও পারবো, সেটা কোথাও যেয়ে আমার পক্ষে একটু অসুবিধা হবে। আমি এমব্রয়ডারি শিখতে যাই, পাপিয়া মালিক। চুড়িদারের প্যান্ট, ছেলেদের জিন্স প্যান্ট বা এমনি প্যান্ট, ফর্মাল প্যান্ট, এগুলো তো বাতিল দিয়ে যায়, হাঁটুমাটিগুলো ছিঁড়ে ওই দিয়ে শুরু করবে। হ্যাঁ, মেশিনটা হচ্ছে দিয়ে গেলাম, এবার মেশিনটা ধরো চলতে চলতে ববিনটা খুলে গেছে, কেউ চাল লাগাতে পারো, কিন্তু সেইটা আগে শিখতে হবে যে মেশিনটা খুলে ববিনে সুতো জড়িয়ে গেছে, সেইটা আগে খুলে সাটেলটা খুলে কীভাবে আমি ওইটা করবো, সেইটা না শিখলে আমি মেশিনটা দিয়ে গেলাম, ছায়া দিয়ে আমায় শিখে পড়িয়ে দেখেন আমি পড়িয়েছি, কিন্তু মেশিন আর ঘুরছে না। এই ঘুরলে তো না, আমাকে তাহলে এটা দেখি ছায়া দিয়ে সাটেলটা কী হয়েছে। বলছি কোনো একজনকে চিহ্নিত করুন যে যিনি একটা স্কিল অন্তত তিনি ভালো করে শিখে নিলেন, তাহলে তার মাধ্যমে তিনি আপনার লোকাল হওয়া চাই, যাতে তিনি আরও 2 জনকে শেখাতে পারেন, আরও 10 জনকে শেখাতে পারেন। এই যে মধ্যে ছায়াদি যেটা মেশিন দিতে চাইছেন, মেশিনটা চালানো খোলা পড়া শিখিয়ে দিতে চাইছেন, তোমার নামটা কী গো বাবা? হ্যাঁ, কুসুম ধরো শিখে নিল, তাহলে
লোকালি কুসুম তার এক্সপার্ট হয়ে রইলো মেশিনটা, যে এখানে আশ্রমে যে মেশিনটা পেলে সেটা ও জানলো। শ্রোতা হিসেবে এসেছি, পরিকল্পনা শোনার জন্য এসেছি, এবং শুনে ওনারা আপনাদের কী বলতে চাইছেন, আপনারা কতটা উৎসাহ নিয়ে এগিয়ে আসতে চাইছেন, আমাকে যেভাবে বলবেন আমি পাশে থাকবো। আশ্রমের উদ্যোগটা থাকবে শিখবো, জানবো, করবো, কিন্তু করাবো বা সবাইকে নিয়ে এটা আমি একটা গোষ্ঠীর মধ্যে চলবো, সুপারভাইজার চাই একজন সেটা একটা ফিগার চাই। একবার যদি শুরু হয় তারপরে আমাদের আরও নিত্য নতুন আইডিয়া আসবে, আর যখন সবাই যুক্ত হলে পরে হয়তো আরও অনেকে নতুন যুক্ত হবে। প্রথম কথা হচ্ছে শুরুটা, জাস্ট রানিংটা, এবং কোন বিষয়ের উপরে চলবে। প্রথমে একটা নির্দিষ্ট বিষয় নির্দিষ্ট করে দিয়ে সেটার উপর দিয়ে আমরা শুরু করবো, এবং তারপরে আস্তে আস্তে চলতে শুরু হলে আর নিত্য নতুন অনেক কিছু হবে। যে এই মায়েদের সঙ্গে কথা বলে আমার যেটা সবচেয়ে ভালো লাগলো, আপনাদের কিন্তু এখানেই অনেক রিসোর্স পার্সন আছেন, আপনারা সেটাকেই এক্সপ্লোর করুন। যেরকম ছায়াদি শেখাতে পারবেন, তেমনি আরও আরেকজন কাকে দেখলাম, এই দিদি, নামটা ভুলে গেলাম, হ্যাঁ শুভ্রাদি, হ্যাঁ শুভ্রাদি, প্রত্যেকের কিন্তু এক একটা স্কিল আছে। যেরকম পামেলা বললো আমি নাচ শেখাতে পারবো আর ট্যালি শিখবো, সেরকম সকলেরই দেখছি তো কোনো স্কিল আছে। সেইটাকে আপনারা যদি এক্সপ্লোর করেন তাহলে কিন্তু আমার মনে হয় ওই যে ছায়াদির ছেলে যেটা বললো যে এখন মানে ইনভেস্টমেন্ট, একটা বড় ইনভেস্টমেন্ট লাগবে না, এরকম জায়গাটার থেকেই কাজটা শুরু করা। অন্তত ওই যে ও যেটা বললো যে সেলাই মেশিনের ক্ষেত্রে তো শেখাটাই প্রথমে শুরু করা, শেখাটা শুরু করলে তারপরে কাজ ধরা করা সেটা করা যাবে। তো আমার মনে হয় এই এখানে তোমাদের যে যা জানে, আর এই যে প্রমিত এসে তো ট্যালি শেখাটা তো কোনো ইনভেস্টমেন্ট নেই, ও এসে শেখাবে, এইগুলো দিয়ে শুরু করতে পারা যায়। মানে যারা ট্যালি শিখতে চায় তারা ট্যালি শিখতে এলো, ও ছায়াদি মেশিনটা দিলেন সেটা চালাতে শেখবার যারা উৎসাহী তারা চালাতে শিখতে এলো, আর এই যে তোমার নামটা মৌসুমি দি শিখিয়ে দিল যে আর কি বলে বড়ি, ও নিজেই দিতে জানে, তো বড়ি দেওয়া যদি কেউ উৎসাহী হয় তাহলে সে শিখতে পারে। আর এমব্রয়ডারি এবং ওই লিনেন, এবারে দেখো এমব্রয়ডারি যদি অলরেডি তুমি মানে প্রোডাক্ট তৈরি করতে যাও তাহলে তোমার ইনভেস্টমেন্ট লেগে যাবে, কারণ র মেটেরিয়ালটা তো কিনতে হবে সেইটা। তার আগে অন্তত আমার যেটা মনে হয় এই মুহূর্তে নিজের বাড়ির যা জিনিসপত্র আছে, ও খুব ভালো ছেলে আইডিয়াটা দিয়ে বা ছায়া দিয়েও বলেছে, বাড়ির পুরোনো কাপড় দিয়েই আগে হাতটা প্র্যাকটিস করো, দেখা যাক যে হ্যাঁ স্কিলটা কোন লেভেলের আছে, তারপরে তাকে মেটেরিয়াল দিয়ে দেওয়া যাবে। এইটাই বলতে চাইছি, মানে এখানেই তোমাদের অনেক রিসোর্স পার্সন রয়েছে, বাইরে থেকে দরকার নেই, এবং সুপারভাইজিং কিন্তু আশ্রমেরই কাউকে করতে হবে। আমরা যেটা চাইছি মূলত, যেটা মহারাজা চাইছেন আমার মনে হয়েছে কথা বলে, যে স্থানীয়ভাবে মানুষকে স্বনির্ভর, যেটা কেন্দ্রীয় সরকারও বলতে চাইছে। এবার তার মানে কি? তার মানে হচ্ছে উৎপাদন এবং তার মানে বন্টন, যেটা অর্থনীতি বলছে। উৎপাদন বন্টন মানে ইংরাজি বললে প্রোডাকশন অ্যান্ড মার্কেটিং, সোজা কথা। এবার সেইখানটায় আমাদের নজর কেন দিতে হবে? কারণ এই জায়গাটি আমাদের একটা অল্টারনেটিভ রোজগারের জায়গা তৈরি হবে। এই কাজে সাময়িক রোজগার, স্থানীয় রোজগার হবে, কারণ এই কাজটা কী বলবো, এটা বাধ্যতামূলক কাজ। মানে আমাকে ব্যবসা করলে খাতা রাখতেই হবে, আমাকে রোজগার করলে রাজকর দিতে হবে, এটা বাধ্যতামূলক কাজ। কিন্তু এটা সৃজনশীল কাজ। সৃজনশীল কাজে যদি আমরা একটা এমন কিছু দ্রব্য উৎপাদন করতে পারি, মানে এখনকার যাকে ব্র্যান্ডিং বলছে, মনোমিয়াকে লোকে আধ্যাত্মবাদের বাইরে ওইটার জন্যও চিনবে। এই জায়গাটা যদি তৈরি করতে পারি তাহলে, যেটা আমরা আগের দিন কথা বলছিলাম যে অনেকে কোনো অল্টারনেটিভ লিভিং পাচ্ছে না বলে ঠেকেও কাজ করতে চলে যাচ্ছে, তারা ঠেকে যাবে না। তারা ঠেকে না গিয়ে উৎপাদন কিছু করে সেটাকে স্থানীয় বাজারে আগে প্রাথমিকভাবে বিক্রির চেষ্টা করা হবে, সেখান থেকে আস্তে আস্তে আমরা বড় বাজারের দিকে যাব। এই জিনিসটা আমার মনে হয় কিন্তু নজর দেওয়াটা খুব আশু প্রয়োজন, মানে এই ট্যালি ইত্যাদির বাইরে। তাই আমি সবাইকে অনুরোধ করছি, যেমন এই হাতের কাজের কয়েকটা কথা উঠলো, এটাকে সমান গুরুত্ব দিন, এটাকে কোনোভাবেই কম পড়াশোনার বা কম গুরুত্বপূর্ণ কিছু ভাববেন না। এটা যেটা মহারাজ বলেছেন 100% সত্যি কথা, এটাকে আজকে অল্টারনেটিভ মনে হচ্ছে, কালকে এটাই কিন্তু আমাদের প্রধান জীবিকা একটা হয়ে যাবে। কারণ আমরা সেই জায়গায় কেন যাচ্ছি, আমার তাকে ছোট্ট দু একটা কথা বলছি। আজকে অডিট করতে, ডাক্তারি করতে, ইঞ্জিনিয়ারিং করতে ওর ভাইরা জানবে কিচ্ছু লাগে না। কী লাগে? একটা ফোন, সেখানে একটা সফটওয়্যার, তার নাম হচ্ছে ChatGPT। আপনার প্রত্যেকটা স্টেপ সেখানে বলা আছে। মানে এখন একটা কথা যেটা মহারাজ বারবার বলেন, টিচিং উইদাউট টিচার্স, মেডিসিন উইদাউট ডক্টরস, ফার্মিং উইদাউট ফার্মার। মানে এই জায়গায় কিছু একটা প্রকল্প পৃথিবী জুড়ে তৈরি হচ্ছে, এবং এটা একটা বিশাল পরিকল্পনার বিষয়, যেখানে মানুষ প্রয়োজন নেই, কয়েকজন লোক সব চালাবে, আমরা তাদেরকে দাস হয়ে থাকি। এই জায়গা থেকে যদি বেরোতে চাই তাহলে স্বনির্ভর হতে হবে।
আমাদের স্থানীয় অর্থনীতি, আমাদের স্থানীয় ব্যবস্থাপনা আমাদের চালাতে হবে, আমাদের হাতে নিতে হবে। সেইটা করতে গেলে কিন্তু উৎপাদন এবং বন্টন, যেটা অর্থনীতিও বলছে, উৎপাদন এবং বন্টনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। উৎপাদন ও বন্টনের সবচেয়ে প্রাথমিক জায়গা হচ্ছে এইটি, যেটা ম্যাডাম আমাদের বললেন যে আমরা হাতের কাজ করেই যদি কিছু আগে একটা উৎপাদন করে সেটা একটা স্থানীয় বাজার, সেখান থেকে বড় বাজার তৈরি করতে পারি, তাহলে কেউ আমাদের বাধা দিতে পারবে না। আমরা একটা বাজার তৈরি করছি, তো খারাপ কিছু না, কেউ তো কিছু পলিটিসাইজ এটা করতে পারবে না, কেউ ওটাকে বাদ দিতেও পারবে না। যদি বাধা দিতে চায়, দিতে আসতে পারে, সেটা আমরা মোকাবিলা করবো, কারণ এটা কিছু আমরা খারাপ করছি, কোনো অনৈতিক কোনো ঠেক চালাচ্ছি। তাই আমি সবাইকে অনুরোধ করবো এই দিকটা খুব জোর নজর দিন, এটা মহারাজও চাইছে।